তো এটা একটা শান্তির অনুষ্ঠান। আমরা শান্তি খোঁজার জন্য কি না করি, বাড়ি করছি, ঘর করছি, সংসার করছি, সন্তান জন্ম দিচ্ছি, আলটিমেটলি আমাদের গোল শান্তি। তো একটা শান্তি মন্ত্র উচ্চারণ হয়ে যাক, বৈদিক একটা শান্তি মন্ত্র। ওম সর্বেষাং স্বস্তি ভবন্তু, সর্বেষাং শান্তি ভবন্তু, সর্বেষাং পূর্ণ ভবন্তু, সর্বেষাং মঙ্গল ভবন্তু। May there be well-being in all, may there be peace in all, may there be fulfilled in all, may there be auspicious in all. সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই শান্তির পথে যাত্রা করবে, এই উইশ নিয়ে আজকের দু চারটা কথা, বড়দের আশীর্বাদ এবং রেড ক্রস সোসাইটিকে বিনম্র মানে থ্যাংক জানিয়ে আই এম সো মাচ অবলাইজ টু আওয়ার রেড ক্রস সোসাইটি এই রকম একটা প্রাঙ্গণ আমাকে দু চারটে কথা তোমাদের সাথে শেয়ার করার আমাকে সুযোগ দিয়েছে। আসতো মাসাতে গামায়ু তমসো মা জ্যোতির্গময়ু, তমসো মা জ্যোতির্গময়ু, মর্মিতা অমৃতা গময়ু। ওম শান্তি শান্তি ওম শান্তি ওম। তো এই গানটা নিশ্চয়ই তোমরা অরিজিৎ সিং এর কণ্ঠে অনেকবার শুনেছ। তো এক্ষুনি স্বামীজি যেরকম ভাবে বললেন যে প্রতিদিন নেগেটিভিটিকে সরিয়ে দেওয়ার জন্য অল্প কতক্ষণ তোমরা চুপচাপ বসে থাকবে, ঘুমানোর আগে ঘুম থেকে উঠে এই গানটাকেও একটুখানি চান্ট করার চেষ্টা করো, শান্তি পাবে ভীষণ লাগে। তো এখানে যেহেতু শান্তির কথা বলা হচ্ছে, এখানে আমি বলবো আমি আমার মনের ভিতরে একটা বৈরাগ্যতাকে ধীরে 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 প্রায় বছর 3 ধরে কাল্টিভেট করছি, চাষ করছি। আসল কথা কি জানো তো, একটা গাছ বীজ রোপণ থেকে সে কিন্তু গাছ হয়, চট করে সেটা ফল ফুল দিতে শুরু করে না। অতএব তোমরা একেবারে ছোট ছোট কতগুলি কুসুম কলি বাচ্চা এখন থেকে সেটা স্টার্ট করে দাও। আমি 47 বছর থেকে স্টার্ট করেছি, এখন আমি 50 বছরে রয়েছি। তোমাদের এখানে বয়স কতই বা হবে, 22, 21, 23, এখন থেকে স্টার্ট করো। অন্তত এখানে যারা আছো দেখবে একেবারে শান্তির সমৃদ্ধিতে তোমরা একদিন কিন্তু ভরে যাবে। তো এই শান্তিটাকে পেতে গেলে এখন অশান্তিগুলি কি কি আছে আমরা মোটামুটি সবাই জানি, বাট শান্তিটাকে পেতে গেলে আমরা কি করব? সেই যে আমি কোনো মন্ত্র জানি না, তন্ত্র জানি না, আমি একজন ভক্তিহীনা জনার্দন। মানে কি, আমার ভিতরে জনার্দন রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, ব্রহ্মশক্তি রয়েছে, যেটা আমাদের গীতায় বলা হয়েছে প্রতিটি মানুষের আত্মাই হচ্ছে গিয়ে অবিনশ্বর ঈশ্বরের সৃষ্টি। অতএব আমি জনার্দন, আমার মন্ত্রও লাগবে না, তন্ত্রও লাগবে না, লাগবে শুধু সমর্পণ আর ভক্তি। তো আমার সত্যি কথা বলতে কি, আমি কোনো কিছুই জানতাম না। তো ইউটিউবে গুগলে আমি সার্চ করতে শুরু করি যে আমার মনে এত কেন কষ্ট, এটা ব্যক্তিগত আমার কথা বলছি। তখন আমি ওম চান্টিং শুরু করি, ওম। তো আমরা জানি আমাদের বৈদিক শাস্ত্রে আমাদের কতগুলি চক্রের কথা বলা হয়েছে। একেবারে মূলাধার চক্র, যেটা যেই অংশটা আমাদের মাটির সাথে লেগে থাকে, খুব মানে ইজি কিন্তু মনে রাখা যে মূলাধার চক্র মানে আমি বসে আছি এইভাবে, এই যে আমি বসলাম, আমার নিচের যে অংশটা লেগে আছে সেটা কিন্তু মন, এবং সেটা হচ্ছে লাল। মানে আমাদের পৃথিবীতে যদি ভাবো সূর্য নাই, তাহলে আমাদের পৃথিবী আমরা কোনোদিন কল্পনা করতে পারবো না। সূর্যের কালার হচ্ছে লাল। তো তোমরা এইভাবে চোখ বন্ধ করো, ব্রহ্ম মুহূর্তটাকে ইউজ করতে চেষ্টা করবে, কারণ তখন এই পৃথিবীর যে একটা কাইনেটিক এনার্জি রয়েছে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা নিশ্চয়ই এই টার্মসটার সাথে পরিচিত যে হোয়াট ইজ দি কাইনেটিক এনার্জি। পৃথিবীর সমস্ত এনার্জি এই সময় একেবারে হাই থাকে, কারণ মানুষের মতো হিংস্র প্রাণীগুলি তখন ঘুমিয়ে থাকে।
তো এই সময়টাতে এইভাবে মেরুদণ্ডকে সোজা করে বসবে, বসে ও শ্বাসটাকে কন্ট্রোল করবে। এটাই হচ্ছে গিয়ে প্রাণ বায়ুকে তুমি যত কন্ট্রোল করে সেই ওমটাকে তখন তোমার নিজ থেকে কল্পনা করবে। যতক্ষণ পারো করো। আমি 20 বার মানে মূলাধারে আমি 20 বার ওম করি। তারপরে ধীরে ওঠো, নাভির ঠিক নিচে এই অংশটাতে হালকা, এবার রংটা হালকা, এবার তুমি বৈরাগ্যতে চলে যাচ্ছ। প্রথমে তুমি শক্তির আরাধনা করেছো, দেন তুমি কি করবে, বৈরাগ্য হয়ে যাচ্ছ। বৈরাগ্য মিন্স গেরুয়া রং। এই জায়গাটাতে নাভির ঠিক 2 আঙ্গুল নিচে তুমি একটা চক্র কল্পনা করো, ব্রহ্মচক্র কল্পনা করো। তোমার মানে আত্মার যে একটা শক্তি সেটাকে এই জায়গাতে কল্পনা করো বৈরাগী রং হিসেবে, মানে গেরুয়া রং। আবার ও যতক্ষণ শ্বাস যায় সেইভাবে 20 বারের মতো আমি করি, তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো। দেন নাভি থেকে 2 আঙ্গুল আগে উঠো, এবার রংটা হালকা হয়ে যাচ্ছে, শান্তির দিকে তুমি যাচ্ছ। হালকা চাপা রঙে সেই চক্রটাকে কল্পনা করবে, আবার ওম করো। তারপর বক্ষ যুগলের মাঝখানে উঠো, সেখানে সবুজ দুনিয়ার যত গাছ লতা পাতা এইগুলিকে কল্পনা করো, গ্রিন জীবনের শক্তি যেটা, সেখানে আবার ও ধীরে এবার কণ্ঠ এই জায়গাতে যেখানে আমাদের আওয়াজ আসে এই জায়গাতে নীল, এখানে কল্পনা করবে সারা পৃথিবীর যত জল আকাশ হালকা আকাশি রং, এখানে সেখানে একটা চক্র কল্পনা করো। আবার সেই 20 বার ও দেন এই জায়গাতে এখানে যেখানে পিটুইটারি গ্ল্যান্ড আমাদের রয়েছে, যে পশ্চাৎ মস্তিষ্ক, সেখানে একেবারে ভায়োলেট কালারের একটা চক্র কল্পনা করবে এবং সেখানে আবার ও দেন ভ্রুযুগলের মাঝখানে এই জায়গায় এখানে যখন আসবে তখন সত্যি সত্যি শক্তিটাকে ফিল করতে পারবে। এবং এইখানে যে রংটা সেটা কিন্তু কমপ্লিটলি ডায়মন্ড কালার। কেউ বলে হোয়াইট, আমি তো বলি ডায়মন্ড। এটাই হচ্ছে গিয়ে ব্রহ্মশক্তি। তারপর এটাকে উজাগর করলে তারপর পুরোটা শরীরের ভিতরে তুমি ব্রহ্মজ্ঞানকে স্মরণ করো, একদম পুরা উপর থেকে মেরুদণ্ড বেয়ে তোমার নিচে পুরা চক্রটাকে কল্পনা করো। একবার ডান দিক থেকে, একবার বাম দিক থেকে, একবার ডান দিক থেকে, একবার বাম দিক থেকে। দেখবে সারা পৃথিবীর জল জঙ্গল শান্তি অশান্তি সব তোমার মধ্যে সমাহিত হয়ে তুমি ধীরে 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 শান্তির জগতে পৌঁছে যাচ্ছ এবং চোখগুলিকে তোমার খুলতে ইচ্ছে করবে না। এবার দেখো এই যে সময়টাকে আমি কেন বললাম যে ব্রহ্ম মুহূর্তটাকে ইউজ করতে। দেখো আমি হচ্ছে কি আমার স্টুডেন্ট, 8টা থেকে আমার ক্লাস, তাহলে আমার কোনো চিন্তা নেই। 3:45 থেকে আমাদের ব্রহ্ম মুহূর্ত স্টার্ট হয়ে গেল। ভোরবেলা আমি উঠে গেলাম, একটু ভালো কাপড় চোপড় পরিষ্কার কাপড় চোপড় পরে নিলাম, তাহলে কি আমার 8টা বাজার বহু আগে আমি রেডি। আমার ঘরের কাজের জন্য আমার মা বলছে না কি সাদা ঠাকুর বলে গিয়া একটা চোখ বন্ধ করে বসে ঠাউর ঠাউর হয়েছে, এগুলি বলবে না। তোমার কাজ সময়ের সমস্ত কিছু তুমি করতে পারবে, তোমার কোনো পিছু টান নেই, প্লাস কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। এটাই হচ্ছে কি একান্তবাস। এখান থেকেই তুমি মেন্টাল হেলথের দিক দিয়ে স্ট্রং হতে পারবে। দেখো দুঃখ যন্ত্রণা আমাদের আসবে যাবে, এটাই হচ্ছে গিয়ে সমাজের নিয়ম। বাট আমি সেগুলির সাথে স্ট্রাগল কিভাবে করব? এইভাবে করে 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 যখন তুমি তোমার মনটাকে রেডি করবে। দেখো রুটি বানানোর জন্য আটা নিতে হয়, একটুখানি নুন দিতে হয়, জল দিতে হয়, মাখতে হয়, তারপর ঢেলা বানাতে হয়, তারপর বেলতে হয়, তারপর সেঁকতে হয়। সেই রকম ভাবে ভগবতকে পাওয়া এত সোজা নয়। ভগবতকে পাওয়া মানে ঈশ্বরকে পাওয়া। লাগি 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 মেরে মন লাগি ও শঙ্করা, লাগি 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 মেরে মন লাগি ও শঙ্করা। একটু আগে গুরুজি বলেছেন আমাদের দুটো জিনিস অশান্তির কারণ, সেটা হচ্ছে গিয়ে চাওয়া এবং পাওয়া। চাওয়া এবং পাওয়ার ভিতরে যত বড় গ্যাপ থাকবে ততই বেশি আমাদের স্ট্রেস রিলিভ হবে। মানে দেখো অ্যাটাচমেন্ট যেটা, সেটাই কিন্তু আমাদের অশান্তির কারণ। দেখো আমি একটা
কোট পরে আছে, এটা আমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে। শাড়ি, সেটাও আমার শরীরে লেগে আছে, এটাও টাকা দিয়ে কিনতে হচ্ছে। গলাতে আছে একটা স্বর্ণের হার, সেটাও আমি টাকা দিয়ে কিনেছি। আমি একটা গাড়ি করে এসেছি, আছে আমার একটা বাড়ি, আছে আমার সন্তান, আছে আমার স্বামী, সব কিছুর সাথে আমি লেগে আছি। তাহলে পৃথিবীতে শান্তিতে কে আছে বলো? যার কিছুই নেই, যে সেই ভব বইটাকে। খাঁচার ভিতর অচিন পাখিকে মেনে আসে যায়, আমি ধরে ধরে ধরতে না রে, তারে ধরে রাখা দায়। খাঁচার ভিতর অচিন পাখিকে মেনে আসে যায়, বেঁধেছি গোশিস মহল চারিদিকে, কত অদল বদল, জানলা দরজা রূপার সোনার গয়না কত বহুল বহুল। কান্দে গো প্রাণ কান্দে, কি হবে সব পিন্দে, পড়ে থাকবে মাটির তলে, কিছু না যাবে সঙ্গে। তো এই যে গানটা কবির ফকিরের গান, লালনের গান, এদের কি কিচ্ছু ছিল না? ফকির কেন হয়ে গেছে? তুমি দেখবে এই পৃথিবীতে যারা অনেক বিত্তশালী তারাই সবার আগে ফকির হবে। রাঘব রাম, রাঘব রাজা রাম, তার মতো ফকির আর কেউ নেই। আমাদের এখানে প্রধানের পদ, ক্লাস মনিটরের পদ, পঞ্চায়েত পদ, এটাই কেউ ছাড়ে না। সেই পুরুষোত্তম রাঘব রাম অযোধ্যা ছেড়ে মায়ের কথা, বাবার কথা, পিতৃসত্য পালনের জন্য চলে গেছে বনে। তাহলে কি এখান থেকে সে ত্যাগ করেছেই বলে সে মর্যাদা পুরুষোত্তম রাম হয়েছে। আজকে আমাদের অন্তরে রাম, ঘুমাতে রাম, উঠতে রাম, এই পৃথিবীর রামময়। সে যদি ত্যাগ না করতো সেটা কি কখনোই সম্ভব হতো বলো? আমার কাছে তো অনেক আছে, কেউ কোনোদিন খবর রেখেছে যে আদানি ওদের কতটা গয়না গাটি সোনা দানা আছে? সেও তো গিয়ে কি করেছে, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠায় গিয়ে দেখেছে ওরা আদানির বউ নাচছে, আম্বানির বউ নাচছে। আসলে সবাই ওদের প্রচুর আছে, তাই তো ওরা কিন্তু জানে আসলে এগুলির ভিতরে মাহাত্ম্য সার কিচ্ছু নাই। তাই ওরাও সেই সংসারে থেকে ফকির হয়ে আছে। তাই আর জন্য আমি অ্যাজ এ স্টুডেন্ট, তোমরা বেশিরভাগই স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট, আমি বলবো না যে তোমরা ফকির হয়ে যাও, চাকরির চেষ্টা না করো, বাকরির চেষ্টা না করো, কারণ খেতে তো আমাদের হবে। ভগবানকেও ভোগ লাগাতে হয়, একটু পরে পরে আমাদের খিদাও লাগে। কিন্তু কথা হলো গিয়ে, যদি তুমি বৃথা সময় নষ্ট করো, তোমার সুসময়টা কাজে লাগাতে পারবে না। অতএব স্টুডেন্ট হিসেবে ব্রহ্ম মুহূর্তে ধ্যান জ্ঞান করে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, দেখবে এক্সেলেন্ট রেজাল্ট হবে। আমার জানার মতন বহু মেয়ে আছে নার্সিং এ পাশ করা, তারা ব্যাংকে চাকরি করছে, এমবিএ করছে, রাস্তা তো খালি শুরু। দেখো না, ওয়েট করো না, কি অপেক্ষা করে আছে গুরু। তোমাকে শুধু লেগে থাকতে হবে। এখন তুমি গেলে পড়াশোনা করলে, প্রেম নিবেদন শুরু করে দিলে, কোন মেয়েটা সুন্দর, কোন ছেলেটা সুন্দর, কোন মেয়েকে দেখতে সুন্দর, এইসব করলে পড়াশোনা করলে না। আসলে তুমি এসেছো নার্সিং করতে, মজে গেছো প্রেমে। তো তাহলে তুমি কি হলো, উদ্দেশ্য থেকে সরে গেলে। তোমার গোলটাকে তোমার কিন্তু ঠিক রাখতে হবে, তাহলে চোখে জল কম আসবে। এবার বলো, কিছু দুঃখ তো আমাদের আসে, প্রেম কখনো নিজে নিজে বানায় না, প্রেম অনেক সময় বয়ে যায়। এই প্রেম শব্দটাকে কেন আমি বলছি, যেহেতু তোমরা স্টুডেন্ট, অ্যাডোলেসেন্স পিরিয়ড জাস্ট পার করে এসেছো, তোমাদের বুকের ভিতরে এক গুচ্ছ সুগন্ধি রুমাল। তোমরা চাইছো সঠিক লাইফ পার্টনার, হ্যাঁ, সঠিক একটা বন্ধু চাইছো, সঠিক একটা চাকরি বাকরি চাইছো। তার জন্য আমি বলবো, কখনো রূপকে প্রাধান্য দেবে না, ব্যক্তিটাকে দাম দিও, তবেই দেখবে তুমি শান্তিতে থাকতে পারবে। রূপ কি?
আজকে আমার গায়ের রং ফর্সা, কালকে যেদিন মরে যাব, যখন আমার মরার সময় হবে, অনেকে এখানে আছে আমাকে দেখবে, তখন দেখবে আমাকে চিনবেই না, চামড়া টামড়া এগুলি কুচকে টুচকে এগুলি শেষ। কিন্তু মানুষের ভিতরে যে ভগবান বাস করছে, সেই ভগবানকে চিনার তোমরা চেষ্টা করবে। সঠিক লাইফ পার্টনার একজন মানুষকে অনেক উপরে তুলে দিতে পারে। আমার একজন মামা শ্বশুর, উনি 100 বছর প্রায়, এখনো উনি ভরতনাট্যম করেন এবং উনি ভারত সেবাশ্রম সংঘের একজন ভলান্টিয়ার। আজও তিনি চান্দা তুলে মানুষের কাছে যান। তো ইনি বলেছিলেন মানুষের জীবনে দুইটা জিনিস তাকে স্টেপ আগিয়ে নিয়ে যায়, একটা হচ্ছে গিয়ে ভালো চাকরি, আরেকটা হচ্ছে গিয়ে মানে ভালো প্রফেশন, আরেকটা হচ্ছে গিয়ে ভালো সঙ্গী। অতএব রূপের পিছনে দৌড়াবে না, গুণের পিছনে দৌড়াবে। আবার এবার আমি যেহেতু আমার ডক্টরেট হচ্ছে গিয়ে অটিজমের উপরে, তাই একটুখানি তোমাদেরকে আমি অটিজম সম্পর্কে বলবো। অটিজম ইজম, হিন্দু ইজম, মুসলিম ইজম। ইজম মানে কি? একটা মতবাদ। তো এই রকম নিজের মধ্যে যারা নিজের ইজম বানায় সেটাই হচ্ছে গিয়ে অটিজম। তো এই অটিজম মানে কি? সেই হচ্ছে গিয়ে শূন্য, তার ভিতরে কিচ্ছু নেই। যেমন একটা ছোট্ট শিশু, তাই সে হাগুও খায়, হিসুও খায়, গরমও বুঝে না, জঙ্গলও বুঝে না। ধীরে 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 তার মা বাবা তার ভিতরে কি হয়? তার ভিতরে জ্ঞান দেয়, এটা গরম, এটা খারাপ, এটা ভালো। এবার এর ভিতরে এই জিনিসগুলি তৈরি হয় না, কারণ সে নিজের আনন্দে নিজে মস্ত থাকে। তার ভিতরে জিনিসগুলিকে গ্রো করা অনেকটা টাফ। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার উপরে আসলে আমার ডক্টরেট করা। এখানে ত্রিপুরা রাজ্যে অনেক মা বাবা আছেন যারা ত্রিপুরার বাইরে গিয়ে এসব ট্রিটমেন্ট নিতে পারেন না। ইভেন অনেক কঠিন, ভাষার ডিফারেন্স, চাকরি বাকরির ডিফারেন্স, সময় নেই। তার কারণে এই লাইনটা নিয়ে আমি পড়াশোনা করেছিলাম, মানুষকে একটু হলেও হেল্প করার জন্য। তোমাদের সমাজে যদি এই রকমের বাচ্চা থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতে পারবে। আমি লংথরায় একটা এনজিও আছে, তাদের আন্ডারে আমি মা বাবাদেরকে গাইডেন্স দিয়ে থাকি। গাইডেন্সটা আমাকে দুভাবে দিতে হয়। একটা হচ্ছে কি, ফার্স্ট ওরা মানতেই চায় না ওদের সন্তানের ভিতরে দোষ আছে, মানে কোনো অসুবিধে আছে। কারণ কি জানো তো, আমাদের পেটে যখন বাচ্চা আসে, আমি মনে মনে স্বপ্ন দেখছি আমার ছেলে তো হার্ভার্ড ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করবে, আমার ছেলে তো হলিং ক্রসের ফার্স্ট হবে, বাট আমার বাচ্চা হলো কিন্তু তার কোনো ডেভেলপমেন্টই নেই। তখন আমি মানতে চাই না। তখন আমি বলি আমার ওই বড় দিদির ছেলে দেখতে কথা বলেছে, শাশুড়ি বলবে অমুকের ছেলে 14 বছরের কথা বলেছে, এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এবার আমি তাবিজ কুমাজ এগুলির ভিতরে ভিতরে দৌড়াচ্ছি, আলটিমেটলি তার যে গ্রোয়িং পিরিয়ড সেটাকে আমি মিস করে গেছি। তো একটা বাচ্চার 0 to 2.5 বছর যে সময়টা ভীষণ ইম্পর্টেন্ট, এই সময়টাতে কোনো কম্প্রোমাইজ নেই। তোমরাও একদিন মা বাবা হবে, সেই জন্য বলছি যদি সময় দিতে না পারো, অ্যাটলিস্ট তখন প্রচুর আয়া রাখো ঘরে, শিফটি ওয়াইজ, যাতে ও বাচ্চাটা একা না থাকে। আয়া রাখো, মানে শ্বশুর শাশুড়ি মা বাবা, ঘরের মধ্যে একটা ফুল একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার, হাসি খুশি, একটা বাচ্চা বাচ্চার সাথে প্রচুর যাতে কথা বলে। 2.5 বছরের এই সময়টা যদি তাকে পার করে দিতে পারো, বাকিটা তোমার যদি সংস্কৃতি সংস্কার ভালো হয়, সে কিন্তু অটোমেটিক্যালি এই ভব সংসারের যে তৈরি সেটা কিন্তু পার হয়ে যেতে পারবে। এবার সেকেন্ড আমি বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, ত্রিপুরা বাকি ভারতবর্ষ থেকে কেন আলাদা স্পিরিচুয়ালি? আমাদের এখানে যেভাবে মানুষ অহিন্দুতে কনভার্ট হচ্ছে, কোন অন্য কোথাও তো নেই এই কনভার্সনটা। আসল কথা কি জানো তো, আমরা নিজের মাকে মা না বলে, নিজের বাবাকে বাবা না বলে, আমরা অন্যকে বাবা বলতে বেশি ভালোবাসছি। আমি কি করেছি, মানে ধরো আমরা পুরুষোত্তম মর্যাদা রাম, তাকেই বলা হয় শ্রীকৃষ্ণের অবতার। তাকে বাদ দিয়ে যে রামকে একবার চোখে দেখেছে, সে সিদ্ধি লাভ করেছে, আমরা তার পূজা করতে শুরু করেছি। এতে আমার কোনো অসুবিধা নেই, করো। বাট তুমি এটা করতে গিয়ে তার 2-3টে বই লেখা, এগুলিকেই তুমি ঠাকুর ঘরে রাখছো, এগুলিকেই পাঠ করছো। বাট তুমি আলটিমেট মানুষ হওয়ার জন্য তোমাকে যে বেদ
চতুর্বেদ দেওয়া হয়েছে সেগুলি থেকে তুমি দূরে, উপনিষদ থেকে দূরে, রামচরিত মানস থেকে দূরে, মহাভারত, রামায়ণ, কৃষ্ণ মানে কালিদাস মহাকাব্য, বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণব পদাবলী এগুলি থেকে দূরে তুমি কি করে ছোট্ট একটা চটি বই ওটাকে ধরে আঁকড়ে রইলে, বাকি তুমি কিচ্ছুই জানো না। তো এই করতে করতে গিয়ে আমাদের এখানকার ছেলে মেয়েরা খুব তাড়াতাড়ি কনভার্টেড হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে বলতে কি ইউপি, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, মানে তামিলনাড়ু, কর্ণাটকা এইসব অঞ্চলের মানুষেরা আমাদের এখানে সনাতনীদেরকে সনাতনী বলে না, এবং তার জন্য দায়ী আমাদের যার স্টেটের যে একটা রাজনৈতিক অবস্থান সেটাও কিন্তু দায়ী রয়েছে। আমি বেশি কিছু বলবো না, কারণ এটা বেশি কথা বলতে গেলে বক্তৃতা অনেক লম্বা হয়ে যাবে, অনেকে সমালোচনা করবে, বাট আমি কি বলতে চেয়েছি সেটা বুঝতে একটু চেষ্টা করবে, তাহলেই হয়ে যাবে। থার্ড, আমার আলোচনার থার্ডে এটা বলে আমি চলে যাব যে আমি সংসারে থেকে কিভাবে বৈরাগী হব, বৈরাগ্য কি করে আসবে আমার ভিতরে। দেখো, আমার হচ্ছে সংসারটা অল্প কয়েকদিনের জার্নি, আমি এখানে নাচতে গাইতে এসেছি। স্টার্ট হয়েছে যেমন গঙ্গা নদী স্টার্ট হচ্ছে হিমালয়ে, শেষ হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরে। তো আমার জন্ম দিয়ে আমার শুরু, শেষ হচ্ছে আমার মৃত্যু দিয়ে। জাস্ট আমি এখানে কয়েকদিনের নাটক করতে এসেছি। অতএব বৈশ্বিকতার সাথে আমি আমার নিজেকে অ্যাটাচড করব না, আমি আমার কর্তব্যে অটল থাকবো, কারণ আমি কোনো ক্ষতি করব না, বাট আমি আমার গোল থেকে নড়বো না। এর জন্যই কিন্তু শ্রীকৃষ্ণ বেটাল ফিল্ডে এত মানুষ মারা হবে, তবু অর্জুনকে কি করেছিল, ইন্সপায়ার করেছিল যে হে অর্জুন, তুমি তোমার ধনু উঠাও। তো এগুলি কেন ধনু উঠাতে কেন করেছে, যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম সম্ভবামি যুগে যুগে। এটা শ্রীকৃষ্ণ কি মারতে পারতো না? সুদর্শন চক্র একটা ছেড়ে দিলেই তো পারতো, বাট আমাদের মতো মানুষদেরকে শেখানোর জন্য ইনি কিন্তু ওই বাইভার্সা পথটাকে নিয়েছেন। অতএব গোলে চলবে, বাট গালি খাবে না, গোলে চলবে, গালি খাবে না, মুখে দাঁড়াবে, নিজস্ব সংস্কৃতি ত্যাগ, কর্তব্য পরায়ণ হয়ে এগিয়ে যাবে। এবং তুমি তোমার আলটিমেটলি এই পৃথিবীতে তোমার সবকিছুই নশ্বর, আমি মরে যাব, পৃথিবীর সবকিছুই চলবে। ওশো বলেছিলেন, ওশো ফাউন্ডেশনের ইনি বলেছিলেন এই পৃথিবীতে যত মানুষের যত ক্ষতি হয়েছে আপন লোকের দ্বারা হয়েছে। যেমন দেখো কিছুদিন আগে যে কাটাপ্পা ने बाहुबली को क्यों मारा, তো বাহুবলীকে তো আর কেউ মারার ক্ষমতা নেই, একমাত্র কটপ্পা মেরতে পেরেছে, কারণ কটপ্পাকে সে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতো, বিশ্বাস করতো, সেই মারতে পেরেছে। দেখো, একজন রাবণকে বিভীষণের সাহায্য ছাড়া মারা সম্ভব ছিল না, আবার সেই পুরুষোত্তম রামকে বনবাসে তার মা পাঠিয়েছে। তো এগুলি হচ্ছে কি অ্যাটাচমেন্ট, আমরা কারোর প্রতি আমাদের অ্যাটাচমেন্ট আমরা রাখবো না, তখনই আমরা সবকিছুর ভিতরে থেকেও আমি মাস্ট বৈরাগী হয়ে থাকতে পারবো। আমি চাইবো আজকের অনুষ্ঠানে তোমরা যারা আছো সংসারে থেকেও তোমরা মাস্ট বৈরাগী হবে, মাস্ট সবকিছু থেকে তোমরা ছেড়ে যাবে এবং মাস্ট হয়ে বাঁচবে। যে সারাক্ষণ প্রভুর নাম গান করতে পারে এবং প্রভুতে তার নিবেদন রাখতে পারে, তার মতো মেন্টালি হেলদি কেউ হতে পারে না। লাস্টলি তোমাদের পরীক্ষার জন্য একটা ছোট্ট কি বলে, পরীক্ষাতে এটা মনে থাকলে ভালো এক্সামে রেজাল্ট করতে পারবে। মেন্টাল হেলথের মেইন কতগুলি ডোমেইন আছে, সেটা হচ্ছে বলে আমার বাড়ি ইনফেক্টেড, বাস আমার মিন্স মানে আমার মিন্স কি বিহেভিয়ার হচ্ছে বলে বাড়ি, আর অ্যাটিটিউড হচ্ছে গিয়ে আমার। তো অ্যাটিটিউড, একটা মানুষ সুস্থ না অসুস্থ এতে না তুমি কি করে বুঝবে তার অ্যাটিটিউড? ও কি এখানে টানে যাচ্ছে, বসছে চেয়ার, এখন যদি তুমি এখানে বসে আছো, চুপচাপ বসে আছো, দিস ইজ দি অ্যাটিটিউড। এখন যদি পাগলামি করো, দ্যাট মিন্স তুমি পাগল, দিস ইজ দি অ্যাটিটিউড। তো বিহেভিয়ার সেম, তুমি
এখানে বসে বসে থুতু দিচ্ছ করছো, একে চিমটি দিচ্ছ, ওকে চিমটি দিচ্ছ, দিস ইজ দি বিহেভিয়ার। আমার বাড়ি ইনফ্যাক্টেড মানে কি? ইন্টেলিজেন্স, বুদ্ধি। তুমি ঘুরিয়ে ফিরিয়ে কতটুকু কথা বলতে পারছো? ইনফ্যাক্টেড এফ দিয়ে কি হবে? ফাংশন। তুমি কতটুকু ফাংশন করতে পারছো? এখন তুমি লিখছো, পড়ছো, লিসেন করছো, দিস ইজ দি ফাংশন। ই হচ্ছে গিয়ে ইমোশন। তুমি কতটুকু শুধু শুধু কান্না করছো, দ্যাট মিন্স তুমি আর পাগল। ইনফ্যাক্ট সি দিয়ে কি? কগনিশন, তোমার বুদ্ধি। বুদ্ধি তুমি কতটুকু খাটাতে পারছো? টি দিয়ে হচ্ছে থট। টি দিয়ে থট, তুমি কি কি থট করছো? ভালো করছো, খারাপ করছো, মন্দ করছো। তো এইভাবে এই যে আমি বললাম আমার বাড়ি ইনফ্যাক্টেড, এটাই দিয়ে তোমাদের মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন তোমরা করতে পারবে। যেহেতু তোমরা নার্স, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যখন হসপিটালে যাবে পাগলদেরকে কোনোদিন পাগল ভাববে না। ওরা আমাদেরই মতো মানুষ, শুধুমাত্র তারা বৈষয়িক জ্বালা যন্ত্রণা, ব্রেইনের কিছু নিউরোট্রান্সমিটারের উল্টোপাল্টা কারণে ওদের মেন্টাল স্ট্যাটাসটা উল্টোপাল্টা হয়ে গেছে। নিশ্চয়ই তোমাদের সিলেবাসে রয়েছে, তাদেরকে তোমরা কিভাবে ভালো করবে। তবে আমি বলবো ভালো করার আগে নিজে ভালো হতে চেষ্টা করবে। এই কথা বলে আমি এখানে রেড ক্রস সোসাইটিকে প্রণাম জানালাম। এখানে আমাদের পূজ্য ডাক্তার বাবুদেরকে জয় শ্রীকৃষ্ণ জানালাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এখানে রুজিত স্যার ভীষণই একজন অভিজ্ঞ টিচার, ওনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে, বাকিদের আমি অনেকেরই নাম আমি জানি না, আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আশীর্বাদ জানিয়ে, শুভকামনা জানিয়ে, মস্ত বৈরাগী হবে তোমরা, জীবনে অনেক সাকসেস হবে এই আশা রেখে আজকের ছোট বক্তব্য এখানে শেষ করলাম।